আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। যেই অনুষ্ঠানের সাথে আপনারা কিন্তু ভীষণভাবে রয়েছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন, সেই কারণেই কিন্তু আজকে আমাদের এই অনুষ্ঠানের জনপ্রিয়তা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি, মূলত জ্যোতিষশাস্ত্র কেন্দ্রিক। আসলে জ্যোতিষশাস্ত্র হলো আমাদের মানব সভ্যতার একটি ঐশ্বরিক দান, যা আমাদের দুঃখ দুর্দশাকে নাশ করার জন্য সৃষ্টি করা হয়েছিল। এবং জ্যোতিষ আমাদের বিধিলিপি বলতে পারে, কিন্তু কখনোই ভাববেন না যে সেটাকে বদলে দিতে পারে। আমরা জ্যোতিষের মাধ্যমে আমাদের ভবিষ্যৎকে জানতে পারি, এবং সেই ভবিষ্যৎকে জেনে আমরা অবশ্যই আগের থেকে যদি একটু জেনে নিই, তাহলে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারি। এই কারণেই আপনারা বিভিন্ন জনেরা আমাদের এই অনুষ্ঠানে ফোন করেন এবং আমরা নানানভাবে আপনাদের পাশে থাকি। এবং সম্প্রতি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে আশা করছি আমাদের সাথে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তারা ভীষণ ভালো রেজাল্ট করেছেন। অলরেডি অনেকেই আমাদের কাছে খবর পাঠিয়ে দিয়েছেন যে তাদের রেজাল্ট ভালো হয়েছে। তো ঠিক এমনিভাবেই সামনে যেমন আরও অন্যান্য বোর্ড এক্সামের রেজাল্ট আসবে, আর প্রতি বছর যখন রেজাল্ট বেরোয় তখন কিন্তু মিডিয়া থেকে যেই ছেলেমেয়েরা স্বতন্ত্র, যারা একটু ভালো রেজাল্ট করে তাদের কথা বলে। এবং বিশেষত আমি দেখেছি যে কোথাও দেখা যায় যে কোনো ছেলে যে হয়তো খুব গরিব ঘরের, তার বাবা দিন আনে দিন খায়, সে ভালো রেজাল্ট করলো, ভীষণ ভালো রেজাল্ট করলো, সেটা আমাদের সামনে তুলে ধরে। বা কোনো ছেলে খুব অসুস্থ, সেই মরণাপন্ন অবস্থাতে সে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করলো, এই বিষয়গুলো তুলে ধরে। আসলে এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই, এই যে এই ছেলে মেয়েগুলোর জীবনের নানান প্রতিকূলতার মধ্যেও ভালো রেজাল্ট করতে পারে দুটি কারণ। একটি হচ্ছে তাদের গ্রহের যে অবস্থান সেটা কিন্তু তাদের প্রতিকূল রয়েছে। এবং তারপরে বলবো যে যারা ভালো রেজাল্ট করতে পারলো না, তাদেরও কিন্তু সেই রকম কোনো একটি ব্যাপার যে তাদের গ্রহের যে অবস্থান রয়েছে সেটা হয়তো তাদের প্রতিকূল নয়, মানে তাদের অনুকূল নয়, সেই কারণে তারা ভালো রেজাল্ট করতে পারলো না। তো এভাবেই কিন্তু প্রতি বছর মাধ্যমিকের বা বিভিন্ন বোর্ড এক্সামসের সময় আমরা বিভিন্ন আলোচনা করে থাকি, এবং এইগুলো আমরা তুলে ধরি কারণ একটা পজিটিভিটি আপনাদের মধ্যে আমরা সবসময় তৈরি করতে চাই। মানে যারা ভালো রেজাল্ট করলো তাদেরকে শো করানো, মানে তাদের যে পজিটিভিটিগুলো সেটা আপনাদের মধ্যে আমরা মানে সেটা আপনাদের মধ্যে দিয়ে দিতে চাই, বা আপনারা যেন সেটা জেনে সেই আলোতে আলোকিত হতে পারেন, সেটা আমরা সবসময় চেষ্টা করে থাকি। কিন্তু একটা বিষয়, এই যে ভালো রেজাল্ট করলো মানেই কখনো ধরে নেবেন না যে একটা ভালো রেজাল্ট মানে সে ভালো একটা চাকরি পেয়ে যাবে। কারণ আজকে মূলত আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে প্রচুর অত্যন্ত ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীরা ভালো চাকরি পাচ্ছে না, এবং দিনের পর দিন বছরের পর বছর তারা বসে রয়েছে, কিন্তু অনেক কম মেধার ছাত্রছাত্রীরা সেখানে দাঁড়িয়ে চাকরি পেয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, এই বিশেষ আলোচনায় আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি জীবনটা বড় কঠিন, কিন্তু যদি না হয় সাকসেস আপনার লাইফে, তো আমরা প্রত্যেকটা মুহূর্ত চাই যে আমরা সাকসেসের মধ্যে থাকব, কিন্তু যখন আমরা সেই সাকসেসটা পাই না তখনই কিন্তু আমাদের নানান সমস্যা নানান দিক থেকে আসে। এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি জয়দেব শাস্ত্রী, আমি থাকি আপনাদের পাশে। আজকে যারা টিভির ওপার থেকে আমার অনুষ্ঠান দেখছো, যারা অনুষ্ঠান দেখছো এবং ভাবছো যে এই মানুষটির কাছে গিয়ে আমার সমস্যার সমাধানটা করতে পারি, তার আগে আমাকে একটু চিনে নাও, আমাকে একটু জেনে নাও, আমাকে একটু বুঝে নাও। আজকে যে ব্যক্তিটি কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কঠোর পরিশ্রম, দিন রাত পরিশ্রম করছে, এবং যে বাবাটি দিনের পর দিন পরিশ্রম করতে 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 সে শেষ পর্যায়ে শুধু তার সন্তানের পড়াশুনোটা যেন ঠিক থাকে, এবং সেই সন্তান পড়াশুনো করে সে একটা মানুষের মতো যেন মানুষ তৈরি হয়, এই স্বপ্ন কিন্তু প্রত্যেক বাবা মায়ের কিন্তু থাকে।
এবং সেই বাবা মা সেই স্বপ্ন সফল করার জন্য তার যতটুকু করার দরকার ততটুকু করে এবং তার থেকে বেশিও করে। হয়তো সে যে খাবারটা তার সব থেকে প্রিয় সেই খাবারটা সে খায় না, সেই পয়সাটা জমিয়ে রেখে তার সন্তানের জন্য, যাতে তার সন্তানকে আর একটা ভালো টিউশন দেওয়া যায় এবং সেই টিউশনটা পড়ে যেন সে একটু পরীক্ষায় ভালো নম্বর পায় এবং সেই নম্বর পেয়ে যেন পরবর্তী ক্লাসে উঠতে পারে ভালোভাবে। তো এই আশা থাকে এবং প্রত্যেকেই, এই যে আমার কাছে মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আমার কাছে বহু ছেলেমেয়েরা এসছে এবং দেখিয়েছে এবং তারা কিন্তু পড়ছে, তাদের কিন্তু খাটনি খেটে যাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা বাধা গিয়ে দাঁড়াচ্ছে। সেই বাধাটা অতিক্রম করার জন্য কিন্তু জয়দেব শাস্ত্রী, এবং সেই বাধা আজকে বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে কে আছো আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন। আমি তারকেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন বলুন। আমি একটু জব রিলেটেড প্রশ্ন করব। মানে আমার রিসেন্ট একটা জব চলে গিয়েছে। হ্যাঁ। আমি কিছু ইন্টারভিউ দিয়েছি। এবার আমি সামনে আরেকটা ইন্টারভিউ দিতে যাব, ওটা আমার হবে কিনা হবে একটু যদি দেখে বলে দেন। মানে আমি কবের মধ্যে কাজটা পাবো, এই মাসের মধ্যে না পরের মাসের মধ্যে? বয়সটা বলো। শুধু বয়স বলবো? শুধু বয়স বলো, আর কিচ্ছু বলতে হবে না, শুধু বয়সটা। 21 প্লাস। 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 9, 100, 9 বা 100, এটাই চোখের সামনে ভাবছি। হ্যাঁ আচ্ছা, যে কোনো একটা ফলের নাম বলো। লেবু। গাছের নাম বলো, যে কোনো একটা গাছের নাম বলো। জবা। তোমার যে চার্টটি এখানে দেখতে পাচ্ছি, যে ভাইব্রেশন অনুযায়ী, সেই চার্টে যে একটা ভাইব্রেশন আমি যে ক্যালকুলেশন করলাম এজে থিওরির মাধ্যমে, তো তোমাকে আমি বলি তুমি একাধিক পরীক্ষা দিচ্ছ এবং চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কোথাও যেন তুমি তোমার মনের মতো জবটা পাচ্ছ না, 1 নম্বর কথা। এবং যে জবটা তুমি পেয়ে যাচ্ছ বা পাচ্ছ সেটায় তোমার ইন্টারেস্ট থাকে না, 2 নম্বর। না, সেটাই আমার ইন্টারেস্ট নেই। 3 নম্বর যে কথাটি, যে কথাটা আমি বললাম ঠিক না ভুল বললাম? একদম 3 নম্বর যে কথাটি হলো, সেটা হলো যে তুমি কঠোর পরিশ্রম করে যেটার জন্য যাচ্ছ সেটা কেউ পছন্দ করে না। তোমাদের বাড়ি থেকে এমন কেউ নেই যে তোমাকে সাপোর্ট করছে যে তুই এটা কর, তুই এটা করলে তোর সাফল্য মিলবে। কেউ সাপোর্ট করছে না, কিন্তু তুমি ওটা খুব ভালোবাসো। এবং 4 নম্বর যে কথাটি বলবো সেটা হলো যে তুমি মানে তোমার পছন্দ হোক কিংবা না হোক, তুমি চাইছো যে আমার পরিবারের জন্য আমাকে এখন একটা জব পেতেই হবে এবং একটা জব করতেই হবে, এবং সেই জবটা যে কোনো মূল্যে আমি এই জবটা চাইছি। তুমি পেয়েও যাচ্ছ, কিন্তু কোথাও গিয়ে সেই জবটা কিন্তু হচ্ছে না। তারা বলছে যে তুমি জয়েন করো, কিন্তু তুমি হয়তো জয়েন করতে পারছো না, বা তোমার মন থেকে চাইছে না। মানে তুমি জবটা পাচ্ছ, তুমি পেয়ে যাচ্ছ, কিন্তু তুমি যেতে চাইছো না। তোমার মানে মনে দিক থেকে বা মানসিক দিক থেকে কোথাও স্যাটিসফ্যাকশনের কিন্তু খুব অভাব, ঠিক না ভুল? একদমই তাই। বলছি আমি কাজটা কবের মধ্যে পাবো? ওই কাজটা আমি পেয়ে গেলে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তুমি কাজটা এটা কিন্তু আজকে সবার প্রশ্ন, কবে আমি কাজ পাবো। তুমি কাজটা, আমি তোমাকে যদি বলি একটা কাজ করো শুধু, তুমি কাজটা আজ থেকে 1 সপ্তাহের মধ্যে তুমি ওই কাজটা পাবে। খুশি তো? একটা কাজটা কি বলো তো? একটা কাঁচা হলুদ নেবে, আর একটা লবঙ্গ নেবে। কি বললাম? কাঁচা হলুদ এখন মানে গাছ থেকে কাঁচা হলুদ কোথা পাবো? দোকানে কাঁচা হলুদ বাজারে পাওয়া যায়। একটা কাঁচা হলুদ আর একটা লবঙ্গ নেবে, আর একটা দারচিনি নেবে। দারুচিনি বলে না, দারচিনি, দারচিনি নেবে। এই 3টে জিনিস কালো সুতো দিয়ে পেঁচিয়ে তোমার কাছে রাখবে। এবার কালো সুতো দিয়ে পেঁচিয়ে? হ্যাঁ, পেঁচিয়ে তোমার কাছে রাখবে। সেটা তোমার পার্সে রাখতে পারো, বা তুমি যখন বাইরে
বের হবে, তোমার ব্যাগে রাখতে পারো, তুমি ওটা তোমার কাছে রাখবে। বা যদি কোনোভাবে যদি তোমার মাজায় যদি কালো সুতো দিয়ে পরতে পারো তাও খুব ভালো হয়। যেভাবেই হোক তুমি এটা তোমার কাছে রেখে দেবে, যেভাবেই হোক না কেন। আচ্ছা, এটা রেখে কাঁচা হলুদ, লবঙ্গ আর দারচিনি, হ্যাঁ, এই 3টে দ্রব্য তুমি রাখো। 1 সপ্তাহ 7 ডেজ তুমি কাজটা পেয়ে যাবে, এবং কাজটা পাওয়া মাত্রই আমি আপনাকে ফোন করব। একদম এরকম মানে টিভিতে ফোন করেছি সেরকমই। একদম ফোন করবে, নিশ্চয়ই। ফোন করে মিষ্টি নিয়ে আসবে, ঠিক আছে? একদম একদম। খাওয়াবে তো মিষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আছে, আপনি ভালো থাকবেন। সত্যি মানে এটা একটা বড় সমস্যা, মানে রেজাল্ট ভালো করেছে বলে নিশ্চিন্তে বসে রইলো, তার মানেই তার কর্মজীবন ভালো হবে, একটা ভালো চাকরি পাবে, এটা কিন্তু একেবারেই আপনারা নিশ্চিন্ত হয়ে থাকবেন না। প্রচন্ড তো গরম, যখন প্রচন্ড শীত পড়ে সেই শীতে আমরা লড়াই করে বেঁচে নিই। নিশ্চয়ই। তো আমরা যখন প্রচন্ড ঝড় হয়, বন্যায় তলিয়ে যায়, তখন আমরা বন্যার সাথে লড়াই করে বেঁচে থাকি না? আমরা এমন একটা মানুষ, সব সময় আমরা লড়াই করতে শিখেছি, লড়াই করতে পারি। এই লড়াই করতে যারা ভয় পায় তারা আমার কাছে আসার দরকার নেই। আর যদি মনে করো লড়াই করে বাঁচবে, আমার কাছে আসবে, এবং আমি তোমাকে এমন কিছু রসদ দিয়ে দেব, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আনন্দে কাটবে। আমি আজকে যে কথাটি বলবো, একজন শিল্পপতি যে তার 4 থেকে 5টা বিজনেস, এবং তার রাইস মিল থেকে শুরু করে তার মানে বহু কিছু আছে, হোটেল থেকে শুরু করে বরফের কল থেকে শুরু বহু কিছু। এবং সেই ব্যক্তি যখন সমস্যায় পড়ে, সে কার কাছে দৌড়বে, কোথায় যাবে, সে সমস্যা কি? তার সমস্যা, যে ব্যক্তি হত দরিদ্র মানুষ, যে খেতে পাচ্ছে না, তার সমস্যার মতো তো সেই সমস্যা হবে না। যে যত বড় তার সমস্যাও কিন্তু তত বড় থাকবে, যে যত ছোট তার সমস্যাও তত ছোট থাকবে। সেরকম ওই ব্যক্তি যখন জয়দেব শাস্ত্রীর কাছে এসে কাঁদতে কাঁদতে বলে যে আমার এখন এই মুহূর্তে আমি অনেক দেনায় জড়িয়ে গেছি, হয়তো আমার হোটেলটা থাকবে না, হয়তো আমার রাইস মিলটা বিক্রি করে দিতে হবে, বা এটা না বিক্রি করলে আমি লোন শোধ করতে পারবো না, বা এটা আমাকে লিজে দিয়ে দিতে হবে, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। এবং সেই ব্যক্তিটা বলে যে তুমি কি চাও, বা কতটা চাও, বা কি খরচা আমি জানি না, কিন্তু আমাকে বাঁচাও, তুমি আমার সব নিয়ে নাও, তুমি আমাকে বাঁচাও। কেন যদি তুমি আমাকে না বাঁচাতে পারো, তাহলে আমার এখন সুইসাইড ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আমার 2টি মেয়ে, 1টি ছেলে, এবং সেই মেয়েটির মায়না দিতে গেলেও আমার সমস্যা হচ্ছে, ঘাটতি পড়ে যাচ্ছে। আমার সব আছে, আমার অ্যাসেট আছে, লিকুইড মানি কিন্তু আমার কাছে থাকছে না। এটা কেন? আমি তো প্রচুর আর্নিং করি, প্রচুর ইনকাম করি, মানি থাকছে না কেন? কি হচ্ছে? আমি এত টাকা রোজগার করি, এবং লিগালি যে টাকা রোজগার করি সেই টাকা আমি চোখে দেখতে পাচ্ছি না, কোথাও না কোথাও থেকে খরচা হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, এবং আমার পিছনে এত শত্রু লেগেছে যে আমি একটা পা না ভাবনা চিন্তা করে ফেলতে পারছি না। কি করব? আমি বললাম তুমি আমাকে 2টো দিন সময় দাও, আজকের দিনটা তুমি আমার এখানে থাকতে পারবে, হ্যাঁ কি না? তখন বলল তুমি যা বলবে তাই করব। আমি বললাম আজকের দিন থাকবে আমার এখানে, মায়ের কাছে মন্দিরে, মায়ের কাছে আমার চেম্বার শেষ হবে, আমি মায়ের কাছে তোমাকে বসিয়ে ওখানে যজ্ঞ করে কিছু জিনিস আমি মায়ের দ্বারা তোমাকে দ্রব্য দেব। বিশ্বাস অবিশ্বাস জানি না, বিশ্বাস করে তোমাকে নেবে বা অবিশ্বাস করে নেবে, 2 দিন তোমার কাছে রাখবে, 3 দিন আমাকে বলবে কেমন আছো। বলে আমি 3 দিন পরই যাব, আমি এখানে থাকবো। তো 2 দিন সে ওই তাবিজটা পড়ার পরে যে জিনিসটা বানিয়ে দিলাম, একটা কিছু দ্রব্য দিয়ে ওনাকে একটা জিনিস বানিয়ে দিলাম, 2 দিন আমার এখানে রয়েছে। হাজারো ফোন আসছে ওনার, উনি যাচ্ছে না কোথাও,
বলে আমি বাইরে আছি। 2 দিন আমার এখানে রয়েছে এবং 3 দিনের দিন রাত্রিবেলা তার কাছে ফোন আসে যে আপনি আমাকে একটা ধার দিয়েছিলেন এই টাকা, এই টাকাটা আমি আপনাকে ফেরত দিতে চাই। আচ্ছা। টাকাটা অ্যামাউন্ট শুনবে 70 লাখ টাকা। বাপরে। সে অবাক হয়ে যায়, বলে উনি মনে করতে পারে না, বহু বছর আগে ধার দিয়েছিল, বহু বছর আচ্ছা। আগে, সে ওনার মাথা থেকে উড়ে গেছে, হুম। ওনারই টাকা ওনার কাছে ফিরে এসছে। এটা ম্যাজিক, ঠিক। এটাকেই বলে ম্যাজিক, আর একটা জ্যোতিষের কথা, ম্যাজিক এটাই। এটাই হচ্ছে মায়ের লীলা, তাই না? একদম। মানে মা আর তো আমি চৈতন্যময়ী। আমি কিন্তু কিছু করি না, আমি শুধু পথ দেখাই যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, তাহলে মানে 9টা যোগ 70 লাখ টাকা, 9টা যোগ সারা 9টা জীবনের যোগ, মানুষের ইনকাম। এবং যোগ এটাই নয়। হচ্ছে মানে আপনার কামাল এবং 51 কালীবাড়ি মন্দিরের মাহাত্ম্য। আজকে মানে এটা তো অনেকেই প্রশ্ন করেন যে এই মন্দিরে এসে আমরা কি মানে কেমন থাকবো। অনেকে আবার বলেনও এখানে এসে কত কি পেয়েছেন, মায়ের কাছে মনস্কামনা করেছেন, সেখান থেকে অনেক কিছু আজকে পেয়েছেন। তোমাকে একটা কথা বলি, হ্যাঁ, আমার মন্দির বলাটা ভুল হবে, সবার মন্দির, সবার মন্দির। যেহেতু আমি ওখানে থাকি, এবার ওই মন্দিরে এসে প্রত্যেকটা মানুষ একটা কথা বলে যে আমি এমন একটা জায়গায় এসেছি, এটা একটা তীর্থস্থান। আমাদের ভারতবর্ষে যে এরকম জায়গা আছে আমি জানি না। ঠিক। মানে আজকে এই কথাটা শুনে গর্ব মনে হয়, আমার তো বিশাল বড় মন্দির, বিশাল কিছু তা তো নয়, 51টা মায়ের বাস, ছোট্ট মন্দির, ছোট্ট একটা জায়গা। কিন্তু এটা ছোট আমি বলবো মন্দির। আমাদের ভারতবর্ষের গর্ব, কারণ ছোট্ট মন্দির। 51 পীঠ, মানে 51 পীঠ হচ্ছে আমাদের হচ্ছে সনাতন শাস্ত্রের অন্যতম একটা জায়গা। মানে সতী মায়ের যেখানে 51টি অঙ্গ পতিত হয়েছিল। তো এইটা মানে চিন্তা ভাবনা করে একটা তৈরি করা একত্র শক্তি, এটা তো একদম। সত্যিকারের একেবারে সর্বপ্রথম আমি ভারতবর্ষের বুকে। আমার এই সমাজে, আমার দেশ, আমার সমাজ, আমার জায়গা বলবো না, এটা আমার সমাজ, আমার দেশ, আমার জায়গা না, আমার দেশ। আমি দেশে জন্মেছি, এই দেশে আমার জন্ম, এবং এখানে এই দেশের জন্য সনাতন ধর্মের অস্তিত্ব এমন একটা জায়গায় আছে, যে ধর্মের একটু হলেও আমি যদি সেটাকে প্রচার করতে পারি, যে মানুষগুলি চেনে না, বোঝে না, ধর্ম সম্বন্ধে তার জ্ঞান নেই, তাদের মধ্যে যদি আমি ছড়িয়ে দিতে পারি, একজন মানুষকে যদি আমি আমার এই ধর্মে নিয়ে আসতে পারি না, তাহলেই আমার গর্ব। যে এই ধর্মে রয়েছে তাকে নয়, যে ধর্মে নেই তাকে যদি নিয়ে আসি, তাহলেই তো আমার কামাল। এটাই। আর আমার একটা কথা, তেলে মাথায় তেল সবাই দেয়, তেলে মাথায় তেল সবাই দেয়, যার মাথায় তেল নেই সে মাথায় তেল কজন দেয়। সেই জায়গা থেকে আমি যার মাথায় তেল নেই সেই তেল দিতে পারি, যার সমস্যা তাকেই সারাতে চাই, যার সমস্যা নেই তাকে সারিয়ে কি হবে, যার সমস্যার মধ্যে আছে কেউ সারাতে পারছে না, চ্যালেঞ্জ দিয়ে তাকেই আমি সারানোর চেষ্টা করবো। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার, আমি দীপঙ্কর রায় বলছি। বলুন। আমি একটু দাদাকে, হয়তো দাদা চিনতে পারছে না নামটা বলাতে, আমি আমার ছেলের জন্য দাদার কাছে গিয়েছিলাম ঠিক বছর খানিক আগে। ছেলের অ্যাকচুয়ালি পড়াশোনার মনোযোগ ছিল না, মানে কোনো কিছুতেই পড়তো না, সারাক্ষণ মোবাইল, মানে ও যদি কিছু পড়তো বা পরীক্ষা দিত এত বাজে পড়তো, এত বাজে পড়তো, মানে আমি তো ভাবতাম যে মানে পাস করবে কি করে। চিনতে পেরেছি। দাদা আমার ছেলের নাম হচ্ছে শুভঙ্কর। চিনতে পেরেছি, মানে ও মাধ্যমিক দিয়েছে এবার তো। হ্যাঁ, মানে আপনাকে, আপনি রেজাল্ট কেমন হলো? আমি তো নিজে অবাক হয়ে গেছি। আর আপনাকে কি বলবো, মানে যে এরকম হতে পারে, যে মানুষের জীবনে এরকম মিরাকেল ঘটতে পারে। মিরাকেল ঘটেছে। 671 নম্বর পেয়েছে। ও মাই গড। এখানে আমি আশা করেছিলাম যে পাসই করবে না। আরে না, এইসব ঈশ্বর। আমি নিজে যখন রেজাল্ট, মানে যখন আমি রেজাল্ট গিয়ে দেখেছি, আমি মানে কতবার যে কি করেছি, যেটা এটা সম্ভব। আর তুমি আমায় কি মানে কি জোর গলায় কি বলেছিলে? শোনো, তুমি আমায় কি বলেছিলে? যে তুমি বলেছিলে যে আমার ছেলেকে যদি পাস করাতে পারেন আপনি, তাহলে আমি আপনাকে মানবো।
তাই তো একদম একদম এরকম আমি বলছিলাম, তার জন্য দাদা সরি দাদা, ক্ষমা চাচ্ছি দাদা। আর তুমি বলেছি দেখো আমি জানি এই ছেলের মধ্যে আছে পার্টস আছে, আমি ভগবান নই, কিন্তু আমি জানি এই ছেলের মধ্যে কিছু গুণ আছে। একে যদি আমি সত্যি অবাক হয়ে গেছি, মানে এটা এটা সম্ভব না, কিন্তু তুমি বলো যে আমার কাছ থেকে যাওয়ার পরে ফোন কিন্তু ছেড়ে দিয়েছে, ঠিক না ভুল? তার একদম ফোন ছেড়ে দিয়েছে না? ফোনটা যে কাজের জন্য একটুখানি ইয়ে করতো, তাছাড়া গুগল কোনো দেখার জন্য ইয়ে করতো, ও ফোন অ্যাডিক্টেড ছিল তো, ও ফোন অ্যাডিক্টেড। মনের মধ্যে একটা কিরকম হয়ে গেল, মানে পড়াশোনাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করলো। তাহলে খাওয়া দাওয়া ছাড়া কোনো কথা বললো, মানে কিছুদিন যাওয়ার পর থেকে ওর মাথায় এটা এসছে। তাহলে এটাই ম্যাজিক গো, এটাই ম্যাজিক। বলে না যে ম্যাজিক কি জিনিস, মানে এটাকেই এতটা খুশি আমি আজকে, এতটা খুশি। না আমারও ভালো লাগলো না। মানে আমার কাছে যারা এসছে এবং তাদের মধ্যে থেকে এই নম্বরটা হলো হাইয়েস্ট নম্বর। আমি মানে এটা সত্যি, এটা তো খুশি হওয়ার না, সবাই মতনই বিষয়। সবাই খুশি পাস হবেন না করেছে, কেন? সবাই পাস করেছে, হ্যাঁ। সবাই পাস করেছে, কিন্তু এই নম্বরটা হাইয়েস্ট নম্বর ছিল। কেন আমার ভালো লাগলো। আপনাকে কি বলেছে Thank you, ধন্যবাদ, thank কি you. বলেছি দাদা, আমি আপনার সাথে যাবো, মিষ্টি নিয়ে যাবো। আমি তো এই খুশিতে আমাদের আশেপাশে যত লোক আছে তাদের মিষ্টি শিখাইছি, আপনারটা দিন হয়তো আমি আপনাদের মিষ্টি। আচ্ছা একদম আচ্ছা, খুব আচ্ছা, ভালো আচ্ছা, থাকবেন, ভালো থাকো। সত্যি সুখবর একটা শুনলাম। তো এটাই হচ্ছে মানে সাকসেস, এই সাকসেস আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তার যে বিশেষ গুণ রয়েছে, মানে এই যে প্রেডিকশন করেন, এবং প্রেডিকশন করলেই কিন্তু সেখানে দায়িত্ব শেষ হয়ে যায় না, তারপরের যে জার্নিটা সেটাই কঠিন। মানে সাথে থাকা, যখন পারছে না তখন তাকে পাশে থেকে জীবনে তাকে পরামর্শ দেওয়া, আজকে তাই একটা না? কথা বলি তোমাকে, প্রেডিকশনটা নিলেই কি শেষ হয়ে আজকে গেল? তোমাকে একটা কথা না। বলি। আজকে জ্যোতিষ কলেজ থেকে, আমারই কলেজ থেকে, ধরো আমারই কলেজ থেকে ছাত্র সংখ্যা প্রতি বছরে 30-40 জন বার হবে হ্যাঁ, হ্যাঁ। আমারই কলেজ থেকে। তো 30-40 জন যদি আমার কলেজ থেকে বেরোয়, এরকম ডাব্লিউবি এর মধ্যে বহু কলেজ আছে, মানে প্রতি বছর নাই করে 10,000 ছাত্রছাত্রী বের হচ্ছে। বেরোচ্ছে, হ্যাঁ। তো আজকে তোমাকে বলি, প্রেডিকশন যারা জানে, হ্যাঁ। মানে আমি বলবো যে যদি কোনো ছাত্রছাত্রী যদি 3 বছর 4 বছর একটু ভালো করে যদি পড়াশোনা করে, সে ভালো প্রেডিকশন করতে পারবে। আমার মানে আমি এই অ্যাস্ট্রোলজি, হ্যাঁ। কিন্তু প্রেডিকশন করতে যদি পারে 10,000 জন, তার প্রতিকার করতে পারবে একজন। একদম। আজকে একটা কথা বলি, মানে শুধু প্রেডিকশন দিয়ে কি হবে? আজকে বলে দিই 10,000 জন অনেক ব্যক্তি, আরে তুই জ্যোতিষী তো, মানে আমি আরেকটা ব্যাপার একটু বলে দিই, হ্যাঁ। আরে তুই অ্যাস্ট্রোলজার না, আমার হাতটা একটু আচ্ছা তোমার হাতে তো, তোমার হাতে এই আছে, এই কিন্তু তুই এটা ঠিক না দাদা, আমি ঠিক করতে পারবো না, আমি দেখতে পারবো। এইরকম জ্যোতিষী তুমি ঘাটে পথে পেয়ে যাবে। মানে ঠিক করবে যে সেই ব্যক্তি। আজকে একটা সিম্পল বলি, তুমি ডক্টর অনেক পাবে, ডক্টর ঘাটে পথে ডক্টর পাবে, কিন্তু যে মেডিসিন তৈরি করে, যে মেডিসিন বানায়, তার নাম একটা নাম বলো তো দেখি কেউ। আমাকে তুমি বলো, আমি 50টা ডক্টরের নাম বলে দেবো, আমাদের আত্মীয়ের মধ্যেই আছে কত ডক্টর, কিন্তু এমন কেউ আমার খুব কম কেউ জানা আছে যে মেডিসিনটি তৈরি করে। আমি যদি বলি যে ক্যালপল ওষুধটি কে বানিয়েছে, কে করে, তৈরি করে, তো তুমি সেটা কিন্তু বলতে পারবে না। যে কেমিস্ট যে বানাচ্ছে তার নাম তুমি জানো, কেমিস্ট যে তৈরি করছে মেডিসিন, সে কিন্তু খুব কম সংখ্যক ব্যক্তি, কিন্তু ডক্টর কিন্তু অনেক। সেরকম মানে এই যে জিনিসটি না, আমি যে প্রেডিকশনটা করি, এখানে সব থেকে বড় ফায়দা কি জানো তো, প্রেডিকশন করি এবং তার প্রতিকারটা আমি নিজে তৈরি করি, জয়শাস্ত্রী নিজে, এবং 30 থেকে 40 বা 50 থেকে 60-70 জন অ্যাস্ট্রো মানে জ্যোতিষের রেমেডি আমি তৈরি করি। আজকে আমি বলে দিলাম ঘটনাটি। আমি মানে ভেবেছিলাম যে আমি বলবো না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। তার কারণ তোমরা হয়তো ভাববে যে দাদা বলছে না, তো আমি বলি এই ডাব্লিউবি এর মধ্যে অনেক অ্যাস্ট্রোলজারের, জ্যোতিষীর, নাম করা জ্যোতিষীদের রেমেডি আমি তৈরি করি। তো রেমেডি তৈরি করাটা চারটিখানি কথা নয়, ওটা তৈরি করতে গেলে নলেজ, ওটাই মেন। প্রেডিকশন অনেকেই করতে পারবে, আমার এই হয়েছে, আমার এই হয়েছে, আমি এই যে অনেকে
বলে না আজ এর কাছে গেলাম কোনো ফল পেলাম না, শুধু তার কারণ এটাই, সঠিক রেমেডি তৈরি করতে পারলে তার ফল 100% হবে। মানে পুরোটাই একটা প্রসেস, আর এই প্রসেস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, মানে রেমেডি যতক্ষণ না নিচ্ছেন, ততদিন কিন্তু আপনারা কোনো ফল পেতে পারেন না। তাই যখন আসবেন অবশ্যই রেমেডির কথা একটু মাথায় নিয়ে আসবেন, যাতে আপনার সমস্যা আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যায়, আপনি একদম ভালো থাকুন এবং আপনারা প্রত্যেকে ভীষণ ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। কালীবাড়ি মন্দিরে দেখুন অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন, বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন। একজন দাদা আমার পাশে দাঁড়িয়ে আছেন, আসুন তার সাথে পরিচয় করে নিই। বলুন দাদা, আপনার নাম? আমার নাম বাসুদেব হাজরা, আমি ব্যান্ডেল মগরা থেকে আসছি। আচ্ছা, তো দাদার কাছে আজকে বিগত 1 বছরের উপরে ধরেই আসছি। তো আমার খুবই সমস্যার মধ্যে দিয়ে চলছিল, মানে এত অর্থনৈতিক সমস্যা, এত সংসারে অশান্তি যে মানে বলার ভাষা নেই, মানে দিন চলে না এরম ব্যাপার। দিয়ে হঠাৎ একদিন টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, দাদার প্রোগ্রাম দেখলাম। প্রোগ্রাম দেখার পরে মনটা খুব অন্যরকম হয়ে গেল, মনে হলো যেন এই দাদা মনে হচ্ছে সঠিক মানুষ। তো দাদার কাছে যাই, তো দাদার কাছে এলাম। দাদা কিছু আমাকে করতে বললো, মানে কিছু ক্রিয়া করতে বললো, কিছু দ্রব্য দিল। তো তারপর থেকে আমার মানে লাইফে কি বলবো, আমার সংসারে এবং আমার জীবনে পুরো আস্তে আস্তে সমস্ত কিছু বাধা বিপত্তি আস্তে আস্তে কাটতে থাকলো। আগে যেগুলো করতে পারতাম না, যেগুলো মানে আমার কল্পনার বাইরে ছিল, যেগুলো ভাবতাম যেটা করব কিন্তু কিছুতেই করে উঠতে পারতাম না, সমস্যা যেন পিছু ছাড়ে না। তো এখন মায়ের আশীর্বাদে, দাদার কাছে এসে দাদার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে, মা একান্ন কালী মায়ের আশীর্বাদে খুবই ভালো আছি এবং আমার সংসার এখন সচ্ছল। বাধা বিপত্তি মোটামুটি মানে বাধা নেই বললেই হয়, আস্তে আস্তে আমি সচ্ছলের দিকেই এগোচ্ছি এবং আমার সংসার এখন বেশ শান্তিতেই আছি। আমরা খুবই মানে শান্তিতেই আছি, কোনো মানে অভাব সেরকম, মানে অভাব আগে যেরকম মানে দিন চলে না এরকম ব্যাপার ছিল, এখন কিন্তু আর অভাবই সেরকম হয় না। অভাব আসলেও মানে সেটা কিছু মনেই হয় না, মানে সমস্যা তো মানুষ মাত্রই আছে, সমস্যা মানুষ তো সমস্যা ছাড়া তো নেই, কিন্তু কোনো অসুবিধাটা হয় না। ঠিক মায়ের আশীর্বাদে আমি ঠিক উতরে যাই। তো মানে আশা করি দাদার এখানে এসে আমি ভালোই উপকার পেয়েছি। সব মানে আরও ভক্তগণকে সবাইকে বলছি আপনারাও আসুন, এসে কালী পুজোর দিন কি? হ্যাঁ, কালী পুজোর দিন তো আমি সকাল থেকেই মানে কদিন ধরেই তো মানে মাথায় আছি যে দাদার এখানে যাবই। তো এখানে এসেছি, উপোস করে এসেছি, মায়ের পুজো দিলাম, দাদার সাথেও কিছু কথা হলো, দাদার কিছু বললেন, সেগুলো আমরা মানে মনে প্রাণে শুনলাম। শুনে মায়ের আশীর্বাদে আমার এবছরটা, আমি তো খুবই আশাবাদী এবছরটা আমার খুবই ভালো যাবে। মাকে তো খুবই ভালোভাবে মানলাম, মাকে ডাকলাম, প্রাণ ভরে ডাকলাম। দেখা যাক, মায়ের আশীর্বাদ, আমার তো আশীর্বাদ মানে মায়ের আশীর্বাদে তো আমি জানি আমি ভালো থাকবই, কারণ মায়ের আশীর্বাদ আছে আমার উপর। কারণ দাদার কাছে আসার পর থেকে আমার জীবনে একবারে পুরো ফুল চেঞ্জ হয়ে গেল। মায়ের প্রতি যদি টান থাকে, যদি ভক্তি বিশ্বাসের জায়গাটা অটুট থাকে, তাহলে কিন্তু কোনো দূরত্বই বাধা হয়ে দাঁড়ায় না। আমরা আজকে একান্ন কালীবাড়ি মন্দিরে বহু ভক্তদেরকে দেখেছি, তার মানে বহু ভক্তদের আগমন দেখেছি। কেউ এসছেন এখানে আসাম থেকে, কেউ এসছেন বনগাঁ থেকে, বিভিন্ন গ্রাম থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেকেই এসছেন। এবং এই যে পরিবারটি, এনারা এসেছেন জামশেদপুর থেকে, তাই তো? এবার বলুন, আপনাদের এই মন্দির দর্শন কি এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। আর এর আগে 4 বার আমি দুর্গাপুরে গেছিলাম। দুর্গাপুরে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, আমার সেখানে ছেলের জন্য, মেয়ের জন্য আচ্ছা আমি করেছিলাম, দেখিয়েছিলাম, জিনিসও নিয়েছিলাম, মানে কাজ হয়েছে। বেশ, ছেলের জন্য মেয়ের জন্য, মানে আপনাদের পুরো পরিবারটাই ওনার উপরে, মানে ওনার গাইডলাইন নিয়ে চলেন, যা হ্যাঁ বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা টিভি দেখেই আমরা দুর্গাপুর চলে গেছিলাম। আচ্ছা, আপনার ছেলে বা মেয়ে তারা এখন কি করছেন? আমার মেয়ে পড়াশোনা করছে। আচ্ছা, ও প্রবলেমটা মাস্টার কি ডিগ্রি। ছিল? ওর মানে এটাকে মাস্টার প্ল্যানিং করছে। আপনার মেয়ের ক্ষেত্রে কিভাবে উনি কাজ করলেন? ও তো মাস্টার প্ল্যানিং করছে দুর্গাপুরে, আচ্ছা, মানে দুর্গাপুর থেকে না, দুর্গাপুরে দেখিয়েছিলাম, হ্যাঁ। বিজয়বাড়াতে মাস্টার প্ল্যানিং করছে। বেশ। আর বাকি ছেলে কেমন আছে? এখন কাজ করছে, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কাজ হচ্ছে। আর আপনাদের এই মন্দির দর্শন, মন্দির দর্শন ভালোই লাগলো। আর ওনাকে মানুষ হিসেবে কিরকম মনে হয়? না না, আমাদের পরিবারের মতনই লাগে, সেই তবেই তো ওই টানেই তো আসছি, নাহলে এত দূর থেকে আমরা আসতাম কি করে। ঠিক আছে। ঠিক আছে।